ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই এবং ভৌতিক কথার সকল শ্রোতা ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও হাকিম হুজুরের একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ঘটনাটা যখন আমি নিজে শুনেছি আমি নিজেও হতভম্ব হয়ে গেছিলাম। আল্লাহর সৃষ্টি জিন কত ধরনের আর কত প্রজাতির হয় সেটা আমাদের এখনো সবার অজানা। আমরা কোরআন থেকে আর অন্য সকল জায়গা থেকে কিছু জিনের নামই জানতে পেরেছি, কিন্তু এছাড়া আমাদের পৃথিবীতে অনেক প্রজাতির এবং অনেক ভয়ঙ্কর জিন রয়েছে। আজকে আমার এই ঘটনা শুনলে আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারবেন যে আল্লাহর সৃষ্টি কতটা শক্তিশালী হতে পারে। আর আমার এই ঘটনায় আপনারা হাকিম হুজুরের এমন এক জিনের সাথে পরিচিত হতে যাচ্ছেন যে জিনের শক্তি আর ক্ষমতা সম্পর্কে আর কেউ কল্পনাই করতে পারবে না। ঘটনা একটু লম্বা হতে চলেছে, সবার কাছে অনুরোধ যে ধৈর্য সহকারে পুরো ঘটনাটি শুনবেন। ঘটনাটা মূলত আমি আমার আগের হুজুর বা হাকিম হুজুরের ঘটনায় যে রহস্যময় লোকটার কথা বলেছিলাম সেই লোকটাকে নিয়ে হয়েছিল ঘটনাটা। যাই হোক, আর কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। আমি ঘটনাটা সরাসরি হাকিম হুজুরের ভাষায় বলছেন হাকিম হুজুর। শোন দাদা ভাই, আমি আমার জিন বন্ধুদের যখন ওই অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ রূপী ওই শয়তান জিনটা বাড়ি আর মৃত্যুর খেলা বন্ধ করি, আর এর মাঝে যে কবিরাজ আমাকে মারতে চেয়েছিল সেই কবিরাজটাকে জানিস? আসলে ওই কবিরাজটা ছিল আমার ছোটবেলার আমার আপন প্রাণ প্রিয় বন্ধু। ওর নাম ছিল শফিক। শফিক আর আমি একসাথে বড় হয়েছি। আমি আর শফিক দুজনে একসাথে আমার বাবার থেকে কবিরাজি শিখে নিয়েছিলাম। বুঝলি, শফিক একটা মেয়েকে অনেক ভালোবাসত। সে মেয়েটার নাম ছিল রূপা। রূপা আর শফিকের পরিবার তাদের ভালোবাসা বিষয়টা জানত এবং তারা সবাইকে তাদের ভালোবাসাটা মেনে নিয়েছিল। একদিন আমি একটা লোককে সুস্থ করার জন্য ওই লোকের গ্রামের বাড়িতে যাই এবং সেখান থেকে আসতে আসতে আমাদের প্রায় অনেক দিন লেগে যায়। আমি যখন আমার গ্রামের ফিরে আসি তখন আমি শফিককে খুঁজতে থাকি। আসলে আমি যখন কোনো একটা মানুষের কালো জাদু বা জিনের রাজ্য থেকে ভালো জানতাম, ভালো করতাম, তখন আমার সবারই ওই শফিককে সেটা জানতাম এবং সে বিষয়টা নিয়ে আলোচনা করতাম। আর শফিকও তখন মানুষকে কালো জাদু বা জিনের রাজ্য থেকে ভালো করতো এবং শফিক আমাকে এসে সবার আগে বলতো, সে আলোচনা করতো, মানে আমার সাথে সবসময় মানে চিন্তা ভাবনা করতো বা সবসময় আমার সাথে আলোচনা করতো যে কোনো বিষয় নিয়ে। তাই আমি গ্রামের ফিরে সবার আগে শফিককে খুঁজে থাকি। অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আমি শফিকও তো খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি শফিকের মার কাছে জানতে চাই, তাকে প্রশ্ন করি, আচ্ছা জাজি বন্ধু শফিক কই গেল? হ্যাঁ, আমি ওরা তো কোথাও খুঁজে পাইতেছি না। তখন আমি দেখতে পাই শফিকের মা কান্না করা শুরু করে দিয়েছেন। শফিকের মা কি কান্না করতে দেখে আমি তাকে বললাম, কি হয়েছে চাচি, আপনি কান্না করতেছেন কেন, সমস্যা কি? তখন শফিকের মা কান্না কণ্ঠে বলল, বাবা হাকিম, তুমি চলে যাওয়ার পরের দিন সকালে আমরা খবর পাই রূপারে কে যেন ঘাড় মটকায় মারা ফেলাইছে, ওই ক্ষেতের মধ্যে রাখছে। এটা শুনে তো শফিক পুরো পাগলের মতো হয়ে যায়। শফিক আর আমি সাথে সাথে সেই ক্ষেতের মধ্যে চলে যাই। আমরা যাই দেখি রূপার মৃতদেহ শরীরটা ক্ষেত লেগেছে এবং ক্ষেতের মধ্যে পড়ে আছে। শরীর ঠিক থাকলেও মাথাটা উল্টানো ছিল, উল্টা ঘুরে ছিল, ঘাড় মটকায় রাখছিল। কোনো মানুষের ঘাড় মটকায় দিলে যেমন হয় ঠিক ওরকম। এইটা দেহা তো শফিকের পাগলের মতো অবস্থা হয়ে গেছিল। কান্না করা শুরু করে আর গ্রামের সকলে একেবারে কইতেছিল এইটা কোনো মানুষের কাজ হইতে পারে না, এটা জিনের কাজ, এটা জিনের কাজ। তারপর সবাই মিলা রূপারে কবর দিয়ে দেয়। রূপার দাফন কাফনের সব কাজ শেষ করে আমরা বাড়িতে আসা পড়ি। আমি রাতে যখন আমার ঘরে বসেছিলাম আমি শুনতে পাই শফিকের ঘর থেকে অনেক সিলাসিলি করতেছিল। এমনটা মনে হইতেছিল যেন শফিক কারো উপর অনেক রাত করতেছে, অনেক গালাগালি করতেছে। কিছুক্ষণ পর শফিক আমাদের ঘরে আহে। শফিক আমার কাছে আসে আর আমারে বলল, আম্মা রূপা আমার জন্য মরছে, আমি রূপাকে থাকতে পারবো না, আমি থাকতে পারবো না। আমি রূপাকে কোনো উপায় হোক, যে কোনো উপায় হোক আমার ফেরত আনবো, আমি ফেরত আনবো। আর আমার রূপারে যে মারছে আমি ছাড়বো না তারে, আমি শেষ করে দেবো রূপাকে, আমি শেষ করে দেবো তারে। শফিক এই কথাটা বললা রীতিমতো ঘর থাকা বের হয়ে যায়। তারপর থেকে শফিক বাদ দেয় নাই। বাবা তুমি দেখো না শফিক কই, আজ কয়দিন ধরা শফিকের কোনো খোঁজ পাইতেছি না। শফিকের মা থেকে এই কথাগুলো শুনে আমি ওকে বললাম, আচ্ছা চিন্তা করেন না, আমি দেখে শফিক কোথায় আছে, ঠিক আছে দেখছি।
তারপর আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমার বন্ধু জিনকে স্মরণ করলাম। আমি টাকার কিছুক্ষণ মধ্যেই আমার বন্ধু জিনগুলো চলে আসে এবং এসে আমাকে সালাম দেয় আর বলে উঠল, হুজুর, এই অসময় আমাদের ডেকেছেন, কোনো সমস্যা? তখন আমি তাদেরকে পুরো ঘটনা খুলে বললাম। তারপর আমার বন্ধু জিনগুলো আমার কাছে আসার কিছু সময় চেয়ে নেন এবং সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর আবারও ফিরে আসে, এসে আমাকে বলল, হুজুর, আপনার বন্ধু শফিক কোথায় সেটা আমরা জানতে পারিনি, কিন্তু একটা বিষয় আমার জানতে চেয়েছি। তখন আমি বললাম, কি বিষয় আমাকে করে বলুন তো। তখন আমার বন্ধুজি বলল, হুজুর, গ্রামের মানুষরা ঠিক বলেছিল, আপনার বন্ধুর শফিকের প্রেমিকা রূপাকে কোনো একটা মানুষ মারেনি, রূপাকে শফিকের এক শত্রু জিন মেরেছে। শফিকের সাথে থাকা শফিকের রক্তাকারী জিনগুলোর মধ্যে থাকা শফিকের শত্রু জিনটা শফিকের কোনো ক্ষতি করতে পারেনি, আর সেই জিনটা জানতে পারে শফিক রূপাকে অনেক ভালোবাসতো, তাই সে জিনটা শফিকের কোনো ক্ষতি করতে পারেনি। রূপাকে ঘাড় মোটকে মেরে ওই ক্ষেতের মাঝখানে ফেলে রাখে। আর এই কথাটা শফিক তার সাথে জিনগুলোর মাধ্যমে জানতে পারে যে রূপাকে তার একটা শত্রু মেরে ফেলেছে। এটা জানার পর শফিক অনেক রেগে যায়। তারপর শফিক তার সাথে থাকা জিনগুলোর মাধ্যমে ওই শত্রু জিনটাকে মেরে ফেলে। আমরা অনেক চেষ্টা করেছি শফিক কোথায় আছে সেটা জানার জন্য, কিন্তু আমরা কোনোভাবে শফিকের কোনো খোঁজ খবর দিতে পারছি না। আর তার থেকে বড় কথা হচ্ছে, শফিকের সাথে থাকা জিনগুলোর কোনো সন্ধান আমরা পাচ্ছি না। আমরা আমাদের রাজ্যে গিয়ে ওই জিনদের ব্যাপারে সব খবর নিয়েছি, কিন্তু কোনোভাবে তাদের খোঁজ পাচ্ছি না। এই সকল কথা বলে আমার বন্ধু জিন থেমে গেল। তারপর আমি তাকে বললাম, আপনার কি বলেছেন? হ্যাঁ, কি বলেছেন? একটা জলজন্ত মানুষ কোথায় কোথায় যাবে? আপনার একটু ভালো মতো খোঁজখবর নিয়ে দেখুন না, শফিক আছে কোথায়? তখন আমার বন্ধু জিন বললো, হুজুর, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনোভাবে শফিকের দেখা মেলেনি, কোথাও খুঁজে পাচ্ছি না। তারপর আমি আমার বন্ধু ছিল বললাম, আচ্ছা তবু আপনারা খুঁজতে থাকুন, যদি কোনো সন্ধান পান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। তারপর আমার বন্ধু চিন্তা করলো, আচ্ছা হুজুর, ঠিক আছে, আমি শফিককে খোঁজার চেষ্টা করছি, যদি ওর সন্ধান পাই আপনাকে অবশ্যই জানাবো। এ বলে আমার বন্ধু জিনগুলো আমি সালাম দিয়ে চলে যায়। তারপর প্রায় 7 থেকে 8 মাস পর শফিক আমাদের গ্রামে আসে। শফিক এসেছে এটা শোনার পর আমি সাথে সাথে শফিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। শফিককে দেখে আমি একদম চিনতে পারছিলাম না, কি করবো, কি করে চিনবো? এই শফিক তো আর আগের মতো শফিক নয়। শফিকের বড় বড় দাড়ি চুল হয়ে গেছে। বড় ছিল যে 7 মাস শফিক গায়েব হয়ে গেছিল, আর সে 7 মাসে একেবারে নিজের চোখ দাঁড়িয়ে একেবারে ওর ভয় কাটেনি, গজিয়ে গেছে একেবারে। আর শফিকের গা থেকে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছিল। আর মনে হইতেছিল যেন কত মাস যেন গোসল করেনি। শফিকের এমন অবস্থা দেখে আমি শফিকের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কিরে, কি অবস্থা করেছিস নিজের? হ্যাঁ, নিজের আর এতদিন কোথায় গাইছিলি বলতো? তখন শফিক আমাকে বলল, আর বলিস না, নতুন কবিরাজি শিখতে নিয়ে অনেক অনেক দূরে গেছিলাম, সে জায়গার নাম তোকে বলা যাবে না। তখন আমি তাকে বললাম, কবিরাজি শিখা মানে বুঝলাম না, আর কেন তুই আমার এত বাবার থেকে যথেষ্ট পরিমাণে কবিরাজি শিক্ষা নিয়েছিস, আর আমার তোর আবার কিসের কবিরাজি শিক্ষা নিতে হবে? হ্যাঁ, তোর আবার কিসের কবিরাজি শিক্ষা বুঝলাম না তো। তখন শফিক আমাকে বলল, তুই তোর বাবার কাছ থেকে সঠিক কবিরাজি শিক্ষা নিয়েছিলি, কিন্তু আমি তা সঠিকভাবে শিখতে পারিনি, আর সঠিকভাবে শিখতে পারিনি দেখে আজ আমি আমার রূপাকে হারিয়েছি। তাই আমি আরো ভালো একজন কবিরাজ হওয়ার চেষ্টা করছি, অনেক বড় কবিরাজের শিক্ষা নিয়েছিলাম। তখন আমি শফিককে বললাম, আচ্ছা যে চলে গেছে তো চলে গেছে, তার কোনোদিন ফিরে আসবে না, আর তার কথা চিন্তা না করে তুই কষ্ট পাস না, ঠিক আছে? এত চিন্তা করিস না, নিজের যে অবস্থা করেছিস সব কিছু একটু ঠিকঠাক করবি, ঠিক আছে? চল আমার সাথে চল। আমার কথা শেষ হতেই আমি শফিকের মুখে রহস্যময়টা হাসি দেখলাম। হাসিটার মানে আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর শফিককে গোসল করিয়ে ঠিকঠাক ভাবে পরিষ্কার করে তাকে আবার আগের রূপে ফিরে আনি। তারপর আমি যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমি স্বপ্নে রূপাকে দেখতে পাই। রূপা আমাকে দেখে বলছিল, হাকিম ভাই, আমি রূপার কারেন্ট জিন। আপনার বন্ধু শফিক আছে না, তার ভালোবাসার জন্য অন্ধ হয়ে গেছে। সে রূপাকে জীবিত করতে না পেরে সে আমাকে তার কাছে বন্দি করে রেখেছে। সে আমাকে জোর করে বন্দি করে রেখেছে শুধুমাত্র যেন সারা জীবন রূপাকে তার পাশে রাখতে পারি। এই জন্য আপনি আমাকে সাহায্য করুন, আপনার বন্ধুর কাছে থেকে আমাকে দয়া করে মুক্ত করে দিন। এই কথাগুলো বলে রূপার কারেন্ট কান্না করতে থাকে। হঠাৎ আমি আবার দেখতে পাই একটা কালো ধোঁয়া এসে রূপার শরীর একেবারে গ্রাস করে ফেললো, আর স্বপ্নের মাঝে রূপার কোথায় যেন হোধা হয়ে গেল।
এটা দেখার পর আমি সাথে সাথে ঘুম থেকে উঠে যাই। এই স্বপ্ন দেখার পর আমি বিষয়টাকে স্বাভাবিকভাবে মনে হচ্ছিল না, তাই আমি আরো ভালো করে জানার জন্য আমার বন্ধু জিনকে ডাকি। ডাকার সাথে সাথে আমার বন্ধু জিনগুলো চলে আসে। তারা আসার পর আমি তাদের কাছে আমার স্বপ্নের কথা বলি। আমার বন্ধু জিনগুলো আমার কথা শুনে সময় নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর তারা আবারও ফিরে আসে এবং এসে আমাকে যা বলে তা শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আমার বন্ধু জিন আমাকে বলল, হুজুর, আপনার বন্ধু শফিক আপনাকে মিথ্যা কথা বলেছে। সে কোনো কবিরাজি শিক্ষার জন্য এখান থেকে চলে যায়নি। সে তন্ত্রবিদ্যা ও কালো জাদু শিক্ষার জন্য এখান থেকে চলে গেছিল। আর সে তন্ত্রবিদ্যার কালো জাদুর মাধ্যমে রূপার কারিন জিনকে তার কাছে বন্দি করে রেখেছে। আর শফিক এখন মন্ত্রের সাহায্যে তার কাছে অনেক খারাপ শক্তিশালী জিনকে রেখেছে। আর শফিকের সাথে থাকা জিনগুলো যখন শফিককে এই কাজ করতে মানা করে, তখন শফিক তার কাছে থাকা সকল ভালো জিনগুলোকে মেরে ফেলে। এই শফিক আর আগের শফিক নেই। এই শফিক এখন শয়তানের পূজারী, এক ভয়ঙ্কর তান্ত্রিকে পরিণত হয়েছে। সে তার ইমানকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। আমার বন্ধু জিনের মুখে এই কথাগুলো শুনে আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বন্ধু শফিকই কাজ করতে পারে। তখন আমি আর দেরি না করে শফিকের সাথে তার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আমার সাথে আমার বন্ধু জিনগুলো ছিল। শফিকের বাড়ি থেকে আমি শফিককে খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। আর অবাক করার বিষয় হলো, আমি শফিকের মাকেও কোথাও দেখতে পাচ্ছিলাম না। তারপর আমার চোখ শফিকের বাড়ির জঙ্গলের দিকে চলে যায়। আমি যে দেখতে পাই জঙ্গলের গাছপালা ভেদ করে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জঙ্গলের ভেতর থেকে কেউ যেন আগুন জ্বালিয়ে রেখেছে। তখন আমি আর দেরি না করে সে জঙ্গলের ভেতরে চলে যাই এবং গিয়ে যে দৃশ্যটা দেখতে পাই সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। সে দৃশ্যটা দেখে আমার কপালে রীতিমতো চিন্তার ভাঁজ জন্মে যায়। এটা কি দেখলাম আমি বুঝতে পারছিলাম না। এবং আমি দেখতে পাই শফিক একটা জায়গায় বসে আছেন, তার সামনে আগুনের শিখা জ্বলছে, আর তার পাশে তার মা এবং তার কাটা মাথাওয়ালা দেহটা পড়ে আছে। এইটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে শফিক তার নিজের মাকে বলি দিয়েছে। নিজের মাকে বলে দিয়েছে শয়তানের নামে। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না আমার বন্ধু এই ভয়াবহ কাজটা করতে পারে। আরে বাবা রে বাবা! তারপর আমি শফিকের কাছে যাই এবং গিয়ে বলি, শফিক, তুই এটা কি করেছিস? এটা তুই কি করেছিস? এসব থেকে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নিজের মাকে তুই মেরে ফেললি? এটা তুই কি করছিস? যে মানুষটা তোর জন্য এতদিন ধরে কানাকানি করতেছিস তাকে তুই মেরে ফেললি? একবার বুক কাঁপলো না তোর? আর তুই এসব কেন করছিস? হ্যাঁ, কেন করছিস? তখন শফিক আমাকে বলল, কি করবো বল? মানুষের উপকার করে কি পেয়েছি? মানুষের উপকার করার জন্য আমি আমার জীবনের নিজের ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। আর দেখ, এখন আমি আমার মানুষের কোনো উপকার করি না, শয়তানের পূজা করি, মানুষের ক্ষতি করি। এর ফল হিসেবে দেখ, আমি আমার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছি। তো কি লাভ বল? মানুষের উপকার করে লাভ কি? আর আমার মা বৃদ্ধ হয়ে গেছে, কদিন পর সে এমনিতে মারা ছিল। তাই আমি আমার মাকে বলে দিয়েছি, এখন রূপার মতো আমার মাকে আমার কাছে সারা জীবন রেখে দেব। আমি শফিককে বললাম, তুই ভুল ভাবছিস, তুই এ কাজ করতেছিস, এই কিছুতে পাবি না, তুই কিচ্ছু পাবি না। তুই এই মেয়ের কারিন জিনকে তোর কাছে বন্দি করে রেখেছিস। তুই তোর নিজের মাকে হত্যা করেছিস। এখন মানুষ রূপী একটা শয়তান হয়ে গেছে, শয়তান। তুই এই দুনিয়ার তোর ভালোবাসার মানুষকে পাসনি, তাতে কি হয়েছে? আল্লাহর তো তোর জন্য সবকিছু ছিল, তাই না? কিন্তু তুই এই আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথ বেছে নিয়েছিস। আমি তোকে এই পথ চলতে দেবো না। আর রূপার কারিন জিনকে আজ তোর হাত থেকে আমি মুক্ত করবো। তখন শফিক অনেকটা জোরে জোরে হাসতে থাকে আর বলল, হাকিম, তুই আমার ক্ষমতা সম্পর্কে কিছু জানিস না, বুঝতে পারলি? তুই যদি আমাকে বাধা দিতে আসিস না, আমি তো তোকেও বলে দিয়ে দেবো। হ্যাঁ, মাথায় রাখিস, আমি তোকে বলে দিলাম, খবর আছে কিন্তু তোর। তখন আমি বললাম, দেখা যাবে কে কাকে মারে, কথাটা বুঝছিস? আমি এই কথাটা বলার সাথে সাথে দেখলাম শফিক তার পোষা অনেকগুলো খারাপ জিনকে আমাকে বেড়ে ফেলার জন্য হুকুম দিল। শফিকের সেই খারাপ জিনগুলো যেই আমাকে মারতে যাবে, ঠিক তখনই সেই সময় আমার বন্ধু জিনগুলোর সামনে এসে দাঁড়ালো। আমার একটা বন্ধু জিন ছিল, ও খারাপ জিনের গলার মধ্যে শক্ত করে চেপে ধরলো আর বললো, তোর এত বড় সাহস, আমার বন্ধুকে মারতে আসিস? তোদের মতো হাজারো পিসার জিনকে আবার পায়ের তলায় পিষে মেরে ফেলতে পারি আমি। এরা বলে আমার বন্ধু জিনগুলো ওই সকল খারাপ জিনদের উপরে আক্রমণ করে তুলল। তাদের লড়াইটা এতটা ভয়াবহ ছিল যে মুখে প্রকাশ করতে পারছি না।
একটা সাধারণ মানুষ দেখলে সেখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে, এতটা ভয়াবহ ছিল সেই ভয়াবহ লড়াইটা। আমার বন্ধু জিনগুলো, খারাপ জিনগুলো একেবারে বাধা হাত দিয়ে একেবারে বসছিল, কি কোনো বুঝে হতে পারছিল না। শফিক তার সাথে অনেক খারাপ পিশাচ জিন ছিল, ও তাকে বাড়িয়ে দেয় আমার বন্ধু জিনগুলোকে মারার জন্য। ওই খারাপ পিশাচ জিনগুলো যখন আমার বন্ধু জিনগুলোর উপর আক্রমণ করবে, ঠিক তখন আমার বন্ধু জিনগুলোর মধ্যে একজন তার বিশাল তলোয়ারটা বের করলো। তারপর পুরো তলোয়ারটি আগুন দিয়ে একেবারে জল জল করছিল। আমার সেই বন্ধু জিন তার তলোয়ার দিয়ে একেবারে সকল পিশাচ জিনকে মেরে ফেলেন। যখন শফিকের সকল পিশাচ জিনগুলো মারা যায়, তখন শফিক বলতে থাকে, তোর জিনগুলো এত শক্তিশালী সেটা তো আগে জানতাম না। তোর বাবা আমার সাথে বেইমানি করেছে, তোকে সব শক্তি জিন দিয়েছে, কিন্তু আমাকে কিচ্ছু দেয়নি, বুঝতে পেরেছিস? তখন আমি বললাম, বন্ধু তোর জিনগুলো শক্তিশালী ছিল, কিন্তু তুই তাদের চিনতে পারিস নাই, আর তুই তাদের না চিনে তাদেরকে মেরে ফেলেছিস। তারপর আমার বন্ধু জিনগুলোর মধ্যে একজন আমাকে বলে উঠলো, হুজুর আমাদের অনুমতি দিন, ওর ঘর থেকে ওর মাথাটা আলাদা করে দিন। আমাদের জিনগুলো তার কথাবার্তা শুনে শফিক মোটামুটি আমার পায়ের কাছে এসে আমার পা ধরে বন্ধু বলে উঠলো যে, বন্ধু মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তখন পাশ থেকে আমার বন্ধু জিন বলে উঠলো, তুই যে অন্যায় করেছিস তোর কোনো ক্ষমা নেই, তোর একমাত্র শাস্তি হলো মৃত্যু। তখন আমি বলে উঠলাম, আচ্ছা ওকে মাফ করে দিন, যতই হোক আমার ছোটবেলা থেকে এত বছর একসাথে থেকেছিলাম, একসাথে বড় হয়েছি, ওকে নিজের ভাইয়ের মতো দেখতাম আমি, ও কি আমার চোখের সামনে কি করে মারতে বলি বলুন তো, কিভাবে মরতে দেখি বলুন? তখন আমার বন্ধু জিন বলে উঠলো, ওকে মাফ করা ঠিক হবে না। তখন আমি বললাম, আচ্ছা একটা সুযোগ দিয়ে দিই না, কি হয়, আল্লাহর পথে আবার ফিরে আসতে পারে, তাই না? তখন আমার বন্ধু জিনগুলো বলে উঠলো, হুজুর আপনার কোনো কথা অমান্য করিনি, এবারও করবো না, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করুন। তখন আমি সবাইকে বললাম, তোকে মাফ করে দেবো, কিন্তু তুই আগে রূপার কারিঞ্জিনকে মুক্ত করে দিবি, কথাটা বুঝছস? তখন শফিকের রূপার কারিঞ্জিনকে মুক্ত করে দেয়। রূপার কারিঞ্জিন মুক্ত করে দেওয়ার পর আমি শফিককে বললাম, শফিক তুই যে অন্যায় করেছিস তা মাফ হয় না, আমি মাফ করার কেউ না, তোর শাস্তি আল্লাহ দিবে, চলে যা এখান থেকে, চলে যা, জীবন আমার চোখের সামনে আসবি না রে, আর আসবি না। তারপর শফিক সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে শফিককে আমি আর জীবনও চোখে দেখিনি। আজ এত বছর পর শফিককে আমি দেখলাম, ও এখনো ভালো হয়নি। আমি মনে করেছিলাম সেদিনের পর থেকে হয়তোবা শফিক নিজেকে পরিবর্তন করবে, কিন্তু শফিক যে আমার ওর ওপর এতটা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে আমি জানতাম না। বলো তো, এখান থেকে শুরু হয় শফিক আর আমার জীবনের ভয়ঙ্কর ঘটনা বা ভয়ঙ্কর যুদ্ধ। আর এখান থেকে আসল ঘটনা শুরু। আমরা যখন ওই অর্ধেক ঘোড়ার অর্ধেক মানুষ রূপী শয়তান জিনটাকে মেরে ফেলেছিলাম, তখন ঘটনাটা তার কিছুদিন পর থেকে শুরু হয়। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মাঝে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মাঝে একটা কালো ভয়ঙ্কর অবকে দেখলাম, এবং সেই ভয়ঙ্কর অবটা আমার কাছে এসে বলছে, হকিম তোর দিন শেষ, আমরা তোকে মেরে ফেলব, আমার গরু তোকে মেরে ফেলবে, আজ থেকে তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। স্বপ্নের মাঝে আমি বলতে থাকলাম, মৃত্যুর দিন গুনবো মানে? হ্যাঁ, কে তুই আর কে তোর গুরু, সত্যি করে বল। তখন সে ভয়ঙ্কর কালো আবরটা বলল, আমার গুরুকে চিনতে পারছিস না? আমি তো মনে করেছিলাম তুই অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু তুই এত বোকা সেটা আমরা জানতাম না। তোর চামচার জিনগুলো অনেক শক্তিশালী, তোরা এত শক্তিশালী হয়ে আয় আমার গরুর কাছে, আয় দেখি তোদের কত বড় শক্তি। তখন আমি বললাম, কি বলছিস, আমি কিছু বুঝতে পারছি না, আর কোথায় আসবো? হ্যাঁ কোথায় আসবো আমি? তখন ওই আবরটা, কালো আবরটা অনেকটা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকলো আর বললো, সেটা আমি বলবো না, তোর নিচ থেকে বের করে নে, আমার গরু কোথায় আর তুই কোথায় আসবি? এই কথাটা বলার পর আবরটা কোথায় যেন হারিয়ে যায়, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি আমি আমার বন্ধু জিনকে ডাকতে থাকি, আর সাথে সাথে এসে বললো তারা, আর এসে বললো, হুজুর এই সময় আমাদের দেখেছেন কোনো সমস্যা? তখন আমি আমার স্বপ্নের সকল কথা তাকে বলে বললাম। আমার কথাগুলো শুনে আমার বন্ধু জিনগুলো অনেক রাগান্বিত হয়ে যায়, আর আমাকে বললো, হুজুর ওই শয়তান জিনের এত বড় সাহস আপনাকে এসে হুমকি দেয়, আপনি আমাদের কিছুক্ষণ সময় দিন, আমরা এখনই আসছি। এইটা বলে আমার বন্ধু জিনগুলো চলে যায়। প্রায় 1 ঘন্টা পর আমার বন্ধু জিনগুলো আবার ফিরে আসে। তারা আসার পর আমি লক্ষ্য করলাম তাদের অনেক রাগান্বিত মনে হচ্ছে। তখন আমি তাদেরকে প্রশ্ন করলাম, কি হয়েছে? হ্যাঁ আপনাদের এত রাগান্বিত কেমন লাগছে, কোন নাকি এত রাগান্বিত লাগছে কেন? তখন আমার বন্ধু জিনগুলো বললো,
হুজুর, ওই শয়তান জিনটা আর কেউ নয়, আপনার বন্ধু শফিক পাঠিয়েছেন। শফিক এখন আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। শফিক তার তন্ত্রের সাহায্যে পুরো একটি বাড়ির জিনের পরিবারকে আয়ত্ত রেখেছে। আর আমরা হলাম এফরিদ জিন। আমাদের শক্তির সাথে যদি অন্য কোনো জাতির যদি শক্তির লড়াই করতে পারে, তাহলে এই বাড়িতে জিনই পারবে। এখন শফিকের কাছে বাড়ির যিনি আছে, আর সে এখন আপনার কাছে আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এর আগে ওর শফিক আপনাকে ওই অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ রূপী জিনকে দিয়ে মারতে চেয়েছে, কিন্তু শফিক সেখানেও ব্যর্থ হয়েছে। আর এখন সে আপনাকে ওর পোষা জিন দিয়ে হুমকি দিচ্ছে। হুজুর, আপনি যদি আমাকে ওই দিন বাধা না দিতেন, তাহলে আমি ওই শফিককে ওইখানেই মেরে ফেলতাম। তখন আমি বললাম, যাই হোক, এ তো এখন আমরা কি করতে পারি? তখন আমার বন্ধু চিন বলল, কি করবো আবার? এখন আমরা ওর কাছে যাব এবং ওর সাথে থাকা ওই বাড়িতে চীনের পুরো পরিবারকে ধ্বংস করে দেব। কি ভেবেছিস শফিক, একটা বাড়িতে চীনের পরিবার দিয়ে আমাদের সাথে লড়াই করবে? ও আমাদের ক্ষমতার সম্পর্কে কিছুই জানে না, কিছুই না। আজ শফিকের শেষ দিন। তখন আমি বললাম, দেখুন দেখুন দেখুন, ব্যাপারটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, শফিকের আগেও আপনাদের ক্ষমতা দেখেছি, তাই না? আপনাদের এত ক্ষমতা জেনেও শফিক আমাকে ওর জিন দ্বারা হুমকি দিচ্ছে। ব্যাপারটা আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। এর পেছনে নিশ্চয়ই শফিকের কোন ষড়যন্ত্র আছে। তখন আমার বন্ধু চিন বলে উঠলো, হুজুর, কোনো ষড়যন্ত্র নেই। আজ আপনি আমাদের বাধা দিবেন না। আজ শফিকের শেষ দিন। ওর এত বড় সাহস আপনাকে হুমকি দেয়। ওর খবর আছে, ওর পাপের শাস্তি দিবেন, কিন্তু শফিক কোথায় এটা আমি জানি না। তখন আমি বললাম, আচ্ছা শান্ত হন, শান্ত হন, শান্ত হন। শফিককে শাস্তি দিবেন, সমস্যা নেই। শফিকের শাস্তি আল্লাহ তাআলা দিবে এবং আপনিও দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শফিক কোথায় আছে সেটা তো ভাববার বিষয়, সেটা আমরা জানি না। তখন আমার বন্ধু চিন বললো, আমরা সকল খবর নিয়ে এসেছি, আর শফিক কোথায় আছে সেটা আমি জানি। আপনি শুধু চোখটা বন্ধ করুন, আমরা শফিকের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। কেন জানি না, এই প্রথম আমার মন মানছিল না। আমার কেন জানি কোনো কিছু ঠিক মনে হচ্ছিল না। এই প্রথম আমি কোনো কাজে যাওয়ার আগে ভরসা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি এক প্রকার বাধ্য হয়ে চোখটা বন্ধ করে নিলাম। 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে আমার বন্ধু যিনি আমাকে বললো, হুজুর চোখটা খুলুন। আমি চোখটা খুলে দেখলাম আমি একটা জঙ্গলের মধ্যে। জঙ্গলটা আমার অনেক চেনা চেনা লাগছিল। তখন পাশ থেকে বন্ধু জিন বলে উঠলো, হুজুর, এটা সেই জায়গা যে জায়গায় প্রথম আপনি শফিকের সাথে লড়াই করেছিলেন। তখন আমি বলে উঠলাম, আর হ্যাঁ, আসলে তো এটা সেই জায়গা। আরে কোনো নাকি, যে জায়গা প্রথম শফিক তার নিজের মাকে শয়তানের কাছে বলে দিয়েছিল। আর এখানেই তো শফিকের সাথে আমার লড়াই হয়েছিল। তখন আমার বন্ধু জিন বলল, হুজুর, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িতে শফিক তার সব খারাপ কাজ করে। আপনি নির্ভয়ে ওই বাড়িতে যান, আমরা আছি, আপনার সাথে আমরা আছি। আমি ওদের কথা মতো ওই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ওই বাড়িতে ভেতরে প্রবেশ করতে আমি দেখি শফিক চোখ বন্ধ করে ধ্যান মগ্ন হয়ে আছে। হঠাৎ শফিক চোখ বন্ধ অবস্থায় থাকায় আমার বলে উঠলো, হাকিম, আমার প্রিয় বন্ধু, তুই এসেছিস? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। হাই। তখন আমি বললাম, কে তোর বন্ধু? আমি তোর বন্ধু না, তুই শয়তানের পূজারি, বুঝতে পারছস? আর একটা শয়তানের পূজারি আমার বন্ধু হইতে পারে না। আমার বন্ধু জিনিসগুলো তোকে মারতে চাইছিল, আমার উচিত ছিল তোকে মারতে দেওয়া, বুঝতে পারলি? তোরা মারে ফেলা একেবারে। তখন হয়তো বা শয়তানের পূজারি আটলিস্ট কমে যেত আজকে দুনিয়া থেকে। তখন শফিক বলল, তুই সেদিন ভুল করেছিস আমাকে জীবিত রেখে, কথাটা বুঝেছিস? হ্যাঁ, কিন্তু আমি সে ভুল করব না। আজকে আমার প্রভু ইবলিস শয়তানের নামে তোকে ঠিকই পড়ে দিয়ে দেব। তখন আমি রাগান্বিত হয়ে বললাম, আমিও দেখবো, আমিও দেখতে চাই আজ তোর ইবলিস তোকে কিভাবে বাঁচায় আমার কাছ থেকে, কথাটা বুঝছস? তখন শফিক বলে উঠলো, আচ্ছা দেখা যাক আজকে কে কাকে মারে। শফিক এই কথা বলার জন্য আমার দিকে এগোতে থাকে, আর এটা দেখে আমি রীতিমতো সূরা পরে আমার হাতে ফু দিলাম, আর সাথে সাথে পিশাচ জিনটাকে একটা চড় মারি, এবং আমার চড় খেয়ে রীতিমতো জিনটা অনেক দূরে পড়ে যায়। এমনটা দেখে মোটামুটি 6টা জিনের সাথে আমার মারামারি লেগে যায়। আমার চড় খেয়া জিনগুলো অনেক দূরে দূরে পড়তেছিল, আর সাহস করতেছিল না সে আমার সামনে আসা। এটা দেখে শফিক ও পিশাচগুলো বললো, খিরে, তোরা সামান্য একটা মানুষের চরকে ভয় পেয়ে গেলি? হ্যাঁ, তোরা তো জিন নামের কলঙ্ক। তখন ওরা একটা পিশাচ জিন বলে উঠলো, প্রভু,
আমরা ওই মানুষটার সাথে কোনোভাবে পেরে উঠতে পারছি না। জানি না তার ভেতর কি আছে। সে আমাকে চর মারার সাথে সাথে আমার পুরো শরীরটা আগুনে জ্বলে যাচ্ছিল। প্রভু আমাকে মাফ করবেন, আমি সে মানুষটার সাথে পেরে উঠতে পারবো না। তখন আমি বললাম, কি রে শফিক, এই তোর ক্ষমতা, সামান্য মানুষের সাথে পেরে উঠতে পারছে না কিরে? এদের নিয়ে তুই লড়াই করতে চাস আমার সাথে? তখন শফিক বলল, হাকিম তুই এখনো আমার শক্তি দেখিস না রে বন্ধু। আর এখন আমি যাদের ডাকবো না তাদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে দেখি তাদের কিভাবে মারিস তুই। এই কথা বলে শফিক বাড়ির জিনকে ডাকলো। এখন মারির জিনগুলো হাজির হলো। তাদের দেখে আমি রীতিমতো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। কি যে ভয়ঙ্কর চেহারা ছিল তাদের! ওরে বাবারে বাবা, একজন আরেকজনের চেহারা মুখোশ মানে শিয়ালের মতো দেখতে একেবারে, পুরো শরীর কালো লোমে থাকা। কি বিশাল তাদের দেহ! বাবারে বাবা, আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, খাইয়ে গেছিলাম। তখন যখন একটা মানে জিন আমার উপর হামলা করতে আসে, ঠিক তখন আমার একটা বন্ধু জিন সে জিনটাকে একটা লাথি মারলো। লাথিটাকে সে শয়তান মারিতে জিনটাকে অনেক দূরে গিয়ে বললো। আমি দেখতে পেলাম আমার সামনে সব জিন বন্ধু একবার হাজির হয়ে গেছে। তখন আমার একটা বন্ধু জিন বলল, শফিক শয়তানের পূজারি, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে মারতে চাস? তুই কাটা মারিতে জিনকে নিয়ে আমাদের বন্ধুকে মারার হুমকি দিচ্ছিস? আজ তোর দেহ থেকে তোর মাথাটা আলাদা করে দেব। এ বলে আমার বন্ধু জিনগুলো মারিতে জিনগুলোর উপর হামলা করতে থাকে। তাদের মাঝে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের একটা সময় মারির জিন এক জায়গায় জড়ো হয়ে যায়। এটা দেখে আমার বন্ধু জিনগুলো একটা জায়গা রীতিমতো জড়ো হয়ে যায়, আবার তাদের উপর হামলা করে ফেলে। যখন যখন আমার বন্ধু জিনগুলো আমাদের আবার উপর হামলা করতে যাবে, ঠিক ওই সময় শফিক লাল পাউডারের মতো কিছু একটা আমাদের বন্ধু জিনের উপর মারে। ওই লাল পাউডার আমার বন্ধু জিনদের উপরে পড়তেই তাদের চারিদিকটা একেবারে অদৃশ্য খাঁচা তৈরি হয়ে যায়। আমরা বন্ধু জিনগুলো ওই খাঁচায় বন্দী হয়ে যায়। অনেক চেষ্টার পরও তারা খাঁচা থেকে বেরোতে পারছিল না। তখন পাশ থেকে শফিক জোরে জোরে হাসতে থাকে এবং বলতে থাকে, হাকিম তুই কি আমাকে তোর মতো বোকা ভেবেছিস? আমি তো এত বোকা না রে যে কয়টা মারিদি জিনকে নিয়ে তোদের শক্তিশালী জিনদের সাথে লড়াই করব। এই সব কিছু আমার পরিকল্পনা ছিল। আমি তোর এই শক্তিশালী জিনকে এক প্রকার বন্দি করে ফেলেছি।